আসসালামু আলাইকুম। জব এড স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। প্রাইমারি পরীক্ষায় 2020 সালে তৃতীয় স্টেপের যে কোশ্চেন হয়েছিল গণিত, এই গণিত কোশ্চেন আমি সমাধান করব বেসিক এবং টেকনিক দুইটা সহ। প্রথম নম্বর কোশ্চেন, একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত 6:8:10 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? আমি এই কোশ্চেনটা তোমাদের দুইটা নিয়মে দেখাবো, এই জন্য একটা পার্টিশন করে ফেললাম। আচ্ছা, এই পাশে আমি একটা টেকনিক দেবো, এই পাশে বেসিক দেবো। আমি টেকনিকটা আগে দেখাই। দেখো, একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, একটা কাল্পনিক ত্রিভুজ, তোমরা ভাববো না যে এত ডিগ্রি। এই ত্রিভুজ অঙ্কন করলাম। আচ্ছা, ত্রিভুজের টোটাল কোণ তিন কোণের পরিমাণ কত বলো তো? তিন কোণের পরিমাণ কিন্তু 180 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। এই ত্রিভুজের কোণের অনুপাত দেওয়া আছে, দেখো অনুপাত দেওয়া আছে 6:8:10। আচ্ছা, এইটা আমরা কি করব? এইটা আমরা কেটে ছোট করে নেব। প্রত্যেকটা রাশির মধ্যে আমি এখানে নিচে এনে দিই, দেখো 6:8:10। আচ্ছা, এটা কি করব? প্রত্যেকটা রাশির মধ্যে ভাগ যায় এমন সংখ্যা, এটা 2 কিন্তু 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। তাহলে এখানে পেলাম কত? তো 3:4:5। এই 180 ডিগ্রিকে আমরা 3 এর সাথে আনবো, 4 এর সাথে আনবো, 5 এর সাথে আনবো। কার কি পরিমাণ, তাহলে আমাদের বৃহত্তম কোণ বাড়াবে। এখানে বলছে বৃহত্তম কোণ, তাহলে বৃহত্তম এই যে কোণের অনুপাত কত আছে দেখো তো, 5 আছে, তা নাকি আমাদেরকে এইটা নির্ণয় করতে হবে। এইটা নির্ণয় করার জন্য আমরা এখন কি করব? এই তিনটাকে যোগ দেব, তিনটা রাশির যোগ, 3 আর 4 আর 5, এইটা যোগ করলে হয় 12। তাহলে দেখো আমি বলে দিচ্ছি, এটা যোগ করলে হয় 12। এখন এই 12 দ্বারা 180-কে ভাগ দিয়ে দেবো আমরা। যদি 180-কে ভাগ দিই 15 হবে। 15 ডিগ্রি, কিন্তু যে ডিগ্রি আছে, এখন এই 15 ডিগ্রি দেখো, এই যে 15 ডিগ্রি বের করলাম আমরা, এই 15 ডিগ্রি আমরা এই যে বৃহত্তম কোণ, এটা কিন্তু, আর এটা ক্ষুদ্র, এখানে অঙ্কে আছে বৃহত্তম। যদি তোমাকে ক্ষুদ্র চাই ক্ষুদ্র দিয়ে গুণ করবা, বৃহত্তম চাইলে বৃহত্তম দিয়ে গুণ করবা। অঙ্কে আছে বৃহত্তম, তাই আমরা 5 দ্বারা গুণ করব। 5 গুণন 15 ডিগ্রি, এটা তুমি গুণ করে দেখো 75 ডিগ্রি আসবে। তাহলে 75 ডিগ্রি আনসার কিন্তু আমরা বের করতে পারি। দেখো অপশনে কিন্তু গ নম্বরে 75 ডিগ্রি স্পষ্টভাবে দেওয়া আছে। এই অপশনটা কিন্তু গ নম্বর সঠিক। এখন তোমাদেরকে আমি বেসিকে শিখাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমার সূত্র লাগে না, অনেকে সূত্র মুখস্থ করে যাবে, তখন সূত্র যদি পরীক্ষার হলে মুখস্থ না থাকে তাহলে তুমি কিভাবে বের করবা? এটা আমি চিত্র কাল্পনিক করে ফেললাম, এই টোটাল 180 ডিগ্রি করলাম, তাহলে এই যে কোণের অনুপাত দেওয়া আছে এটা দিয়ে আমি বের করলাম বৃহত্তম কোণ এইটা। এখন দেখো বেসিকটা দেখো, রাশি তিনটি আমরা অনুপাত ধরবো, তাই নাকি 6, 8 আর 10। এটা দেখো আমি 6x ধরবো, ইস্টু 8x ধরবো, ইস্টু 10x ধরবো। এটা আমি এখানে জায়গাটা নিচে আসি, তাহলে এটাকে কিন্তু কাটাকাটি করা যায়, তাই কি না? এই যে সংখ্যা আমরা কমে নিই, এই যে 6 এর মধ্যে 2 দ্বারা কাটলে 3 আসবে। 3x ইস্টু 4x ইস্টু 5x। আচ্ছা, এই তিনটার সমষ্টি দেখো প্রশ্ন মতো করে দেবো আমরা, তাহলে কিন্তু তুমি বের করতে পারবা। 3x যোগ 4x যোগ 5x ইকুয়াল কত হবে বলতো? এই তিনটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি কোথায় পেলাম? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমরা সাধারণ নিয়মটা প্রয়োগ করবো, তাহলে পাওয়া যাবে। এই তিনটা যোগ করলে কত হবে বলতো? 12x হবে। 12x সমান 180 ডিগ্রি। আমরা এখন ভাগ করবো, অবশ্যই বলতো ভাগ করব এক্স কে ঠিক রাখে আমরা 12 দ্বারা ভাগ করব 180 কে। কাটাকাটি করলে কিন্তু আমরা কত পাবো বলতো? কাটাকাটি করলে এক্স এর মান পাবো 15 ডিগ্রি। আচ্ছা, এক্স এর মান 15 ডিগ্রি পেলাম, আমরা বৃহত্তম কোণ বের করবো। বৃহত্তম কোণটা কি দেখো তো, এই যে 5x বৃহত্তম কোণ। তা এই বিষয়টা কিন্তু আমরা অবশ্যই গুণ করে দেবো। দেখো এখানে এই 5x যে আছে, এখানে এই যে 5x, এর সাথে আমরা গুণ করবো। এক্স এর মান কত বের করলাম? 15 বের করলাম। তাহলে অবশ্যই এটা যদি গুণ করে আমরা, দেখো তো এই 5 গুণন এক্স এর মান 15 বসে দিলাম, এইটা গুণ করলে কিন্তু 75 ডিগ্রি। দেখো আমি টেকনিকেও বের করেছিলাম 75 ডিগ্রি এবং বেসিকেও 75 ডিগ্রি। সুতরাং তোমাকে যেটা ভালো লাগে, বেসিকে ভালো লাগলে বেসিকে করবা, টেকনিকে ভালো লাগলে টেকনিক করবা। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 9.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1824 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার? এখানে ঘরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, কিন্তু আনুষঙ্গিক কিছু তথ্য দিয়েছে, সেই তথ্যের আলোকে ঘরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ আমরা কাল্পনিক ধরে ফেলি। ঘরটির দৈর্ঘ্য, ঘরটির প্রস্থ, এখানে বলা হচ্ছে যে ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থটা আমরা কি ধরবো বলতো? প্রস্থ ধরলাম এক্স, তাহলে ওই এক্স কে 3 দ্বারা গুণ করলে দৈর্ঘ্য পাবো।
এই তো দৈর্ঘ্য পেলাম। এখন আসো এগুলো মিটার ধরবা, এগুলো মিটার, এগুলো কেন মিটার ধরবা? এখানে যত ওই ক্ষেত্রফল দেখো প্রতি বর্গমিটার বলা আছে, বর্গমিটার বলা আছে মানে মিটার ছিল। এখন আমরা কি করব, ঘরটির মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কি হয় বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য আছে 3x গুণন প্রস্থ x, তাহলে 3x² বর্গ মিটার। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল বের করতে পারলাম। আচ্ছা, প্রতি বর্গমিটার মানে ওই যে ঘরের মেঝে যে আছে ওরই প্রতি বর্গমিটারে ব্যয় হয়েছে কত টাকা? বর্গমিটারে ব্যয় হয়েছে 9.50 টাকা ব্যয় হয়েছে প্রতি বর্গমিটারে। তো টোটাল মেঝের জন্য ব্যয় হয় কত টাকা? 1 বর্গমিটারে ব্যয় হয় কত টাকা? 1 বর্গমিটারে ব্যয় হয় 9.50 টাকা। আর এখানে তাহলে দেখো তো আমরা মেঝের ক্ষেত্রফলটা বের করলাম কত? 3x²। এখানে 3x² বর্গমিটারে ব্যয় হবে কত টাকা? অবশ্যই গুণ হবে। এখন গুণ করার পর কত আসে দেখো, গুণ করার পর কত পেলাম আমরা? এত টাকা পেলাম। কিন্তু এটা গুণ করার পর পেলাম 28.5x²। এটা কিন্তু টাকায় লিখছি আমরা, টাকা পেলাম। এখন দেখো মোট ব্যয় হয়েছে আমাদের কত? মোট ব্যয় হয়েছে 1824 টাকা। তাহলে প্রশ্ন মতে এইটার সমান আমরা এটা লিখবো, কারণ এই যে মোট ব্যয় বের করছি আমরা এখানে, আর অঙ্কে মোট ব্যয় দেওয়া আছে কত? 1824। প্রশ্ন মতে 28.5x² ইকুয়াল 1824। এখন আমরা এটা ভাগ দিয়ে দেব, ভাগ 28.5। এই যে 1824কে 28.5 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা পাবো 64 পাবো, 64 পাবো। এখন এই 64 পাওয়ার পর এই এক্স এর উপর যে পাওয়ার আছে, পাওয়ারটা আমরা কি করে দেবো? রুট ওভার করে দেবো। আমরা জানি 64 বর্গমূল করতে হবে, এই যে বর্গ রুট আছে এই রুটকে মূল করতে হবে, মূল করলে পাবো আমরা 8। তাহলে এক্স এর মান কি পেলাম আমরা বলতো? এক্স এর মান পেলাম 8। এখানে বের করতে হবে কি বলতো? ঘরটির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা এই যে দৈর্ঘ্য ধরছি কত? 3x। তাহলে ওই এক্স এর যে মান বের করলাম ওটাকে 3 দ্বারা গুণ করে দেবো। এখানে 3 গুণন 8 বসালাম, এটা গুণ করলে 3 আসছে 24। এখানে 3 গুণন 8 বসালাম, এই 3 আর 8 গুণ করলে 24। 24 পেলাম, এটা মিটার, কিন্তু এটা মিটারে পেলাম। তাহলে ঘরটির দৈর্ঘ্য কিন্তু 24 মিটার। অপশন গ নম্বর সঠিক। নিচের কোন ভগ্নাংশটি ছোট্ট? দেখো 4টা ভগ্নাংশ দেওয়া আছে, এই 4টা ভগ্নাংশের মধ্যে কোনটা তুলনামূলক ছোট্ট? এটা কিন্তু আমি খুব টেকনিকের সাথে তোমাদের বুঝাবো, টেকনিকের সাথে এটা আমি ছোটটা বের করে আনবো। তাহলে আমরা দেখো যেভাবে আসে, যে প্যাটার্নটা যেভাবে আসে আমরা সেভাবে ব্যাখ্যা করব। এইটার এটা তুলনা করব, দেখি এইটার মধ্যে তুলনা করলে কোনটা ছোট বড় হয়। আচ্ছা, এটার নিয়মটা কি দেখো, জানো? এটার নিয়ম হচ্ছে তুমি এই যে 1 আর 7 গুণ করে ফেল দেবা। তাহলে এই 1 আর 7 গুণ করলে কি হয় দেখো তো? 7ই হয়। আর এখানে জায়গা ফাঁকা রাখবা, সমস্যা না। এই 3 আর 3 গুণ করবা, 9 হবে। আচ্ছা বলো তো, তাহলে এটা কিন্তু ক নম্বরের রেজাল্ট বের করলাম, এটা খ নম্বরের রেজাল্ট বের করলাম। আচ্ছা, তাহলে এটা বড় না এটা বড়? অবশ্যই 9 বড়, 7 লেস দেন 9। তাহলে এখানে এটা বড়, এটা হচ্ছে এটা বড়, তাহলে ছোট তোমাকে বের করতে হবে। তাহলে এটা কিন্তু ক্লোজ, এটা কিন্তু হবেই না, কারণ আমাদের ছোট নির্ণয় করতে হবে। তাহলে এটা এটা বড়, তাহলে ওটা বাদ পড়ে গেছে। এই দুটো আমরা তুলনা করি, দেখো এই দুটো তুলনা করার জন্য এই যে এই 9 আর কৌণিক গুণ, বজ্রগুণ যেটা তোমরা বলো, এই 9 আর 2 গুণ করলে কত হয়? 9 আর 2 গুণ করে পেলাম 18। এখন কি করব? এখানে জায়গা ফাঁকা রাখবা, এই 5 আর এই 4 গুণ করো, 4 5 20। এখন দেখো তো এই 18 যে রেজাল্ট বের করলাম এটা এই গ নম্বরের রেজাল্ট, 20 যে রেজাল্ট বের করলাম এটা ঘ নম্বরের রেজাল্ট। এখন এটা বড় না এটা বড়? এটা বড়, অবশ্যই এটা বড়। এখন এইটা বড় হলে এটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এখন থাকলো কোনটা দেখো তো? এখন থাকলো ক আর গ, এই দুটার মধ্যে কোনটা বড়? এখন এই দুটার মধ্যে আমরা কম্পেয়ার করবো কোনটা বড়। দেখো এখন সহজ ভাবে বুঝা দিই যে 1 ভাগ আর 3, আর এখানে আমরা কম্পেয়ার করব যে 2 ভাগ 5। আচ্ছা, এটা কম্পেয়ার করার জন্য দেখ কৌণিক গুণ, এই কোণ দিয়ে এই কোণ গুণ করো, 5 1 5, আর মাঝখানে জায়গা ফাঁকা রাখো, এই 3 দ্বারা 2 1 গুণ করো, 3 2 6। আচ্ছা তোমরা বলো তো এই 5 বড় না 6 বড়? অবশ্যই 6 বড়। তাহলে এই ভগ্নাংশটা কি হয়ে গেল? বড় হয়ে গেল, এটাও ক্লোজ হয়ে গেল। থাকলো কোনটা দেখো তো? শুরু থাকলো না, এই যেটা থাকলো 1 ভাগ 3 থাকলো, ক নম্বর দেখো 1 ভাগ 3, ক নম্বর সঠিক অপশন। ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3 ভাজ্য কত? এটা কিন্তু একটা সহজ অঙ্ক, তোমরা ছোটবেলায় পড়ছো। ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ এগুলো গুণ করে দিলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে।
আর এটার সূত্র আছে, আমি সূত্র দিয়েও করাবো, আর সূত্রটা মনে রাখবা কিভাবে তোমরা, সেটাও আমি টেকনিকটা শিখিয়ে দেবো। দেখো আমি সূত্রটা করাই, যে এখানে বলা হয়েছে, দেখো এই ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া নাই, বলা আছে ভাগশেষ ভাজকের 1/3। আচ্ছা আমরা ভাগশেষটা বের করে দেখো তো, এই পাশে দেখো ভাজক সমান 78, তারপর কত বলতো ভাগফল সমান 25। এখন আসো ভাগশেষ, ভাগশেষটা কিভাবে বের করবো আমরা, বলা হচ্ছে ভাগশেষ ভাজকের 1/3। আচ্ছা এখানে ভাজক কত বলতো, ভাজক হচ্ছে 78, তাই 1/3 তোমরা বুঝতে পারছো তো না? তাহলে দেখো এই যে 1/3 গুণন 78, এইটা যখন তুমি কাটাকাটি করবা, তাই কি না? তাহলে দেখো আর যখন কাটাকাটি করবা, এইটা দ্বারা কাটলে কত হয়, 26 হয়। তাহলে এই ভাগশেষটা কত পেলাম আমরা, 26 পেলাম। এখন আমরা কি করব, যে সূত্র কি বের করতে হবে, ভাজ্য বের করতে হবে। ভাজ্যের যে একটা সূত্র আছে তোমরা নরমালি জানো, যে ভাজ্য সমান, দেখো এই যে সূত্রটা ভাজ্যের সূত্র, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এটা কিন্তু তোমরা ছোটবেলায় শিখে এসেছো। এই অনুযায়ী আমরা লেখা নিলাম ভাজ্য সমান কি পাওয়া যায়। তাহলে আমার মান বসে দিই, দেখো ভাজকের মানটা কত, ভাজকের মান 78 গুণন, আচ্ছা ভাগফলের মানটা কত, ভাগফলের মান 25, 25 বসে দিলাম, তারপরে যোগ দেখো কত ভাগশেষ, ভাগশেষ হচ্ছে 26, এইটা তুমি যোগ করে দাও, এটার একটা গুণ করে দাও, এটা একটা গুণ করলে কত হয় বলতো, এটা একটা গুণ করলে 1950, 1950 যোগ 26, তাহলে কত হবে বলতো, তাহলে হবে 1976। এটা কিন্তু অ্যান্সারটা বের হয়ে গেছে। দেখো এই অ্যান্সারটা কিন্তু ক নম্বরে আছে, ক নম্বর সঠিক অপশন। ক এর 15% যদি খ এর 20% সমান হয়, তবে ক/খ সমান কত? আচ্ছা এখানে অনুপাতের অঙ্ক, এই অনুপাতের অঙ্ক দুইটা নিয়মে দেবো আমি, একটা বেসিক দেবো, একটা টেকনিক দেবো। টেকনিক দিলে কিন্তু কয়েক সেকেন্ড, টেকনিকে দেবো, আগে বেসিকটা আমি দেখাই। দেখো এখানে বলছে ক এর 15%, আমরা তাহলে ক এর 15% মানে বলতো কি হয় বলতো, এই গুণন 15% মানে উপরে 15 নিচে 100। তোমরা শতকরা নিয়ম জানো, যে কয় পার্সেন্ট থাকবে সেটা উপর থাকবে এবং 100 নিচে থাকবে। এইটা সমান কি বলতো, এই যে খ এর 20% এর সমান, তাহলে খ এর 20% মানে কি বলতো, খ গুণন 20% মানে 20 উপরে নিচে 100, এই দুটো মাঝখানে দেখো সমান দিয়ে লিখছি, দুটো সমান অঙ্কে বলা আছে দুইটা সমান। এখন আমরা কি করব, সাধারণ নিয়মে ক্যালকুলেশন করব। আচ্ছা সাধারণ নিয়মে ক্যালকুলেশন করলে কি হয় দেখো তো, এই ক দ্বারা আমরা কি করব, উপরে গুণ করে দেবো 15 সাথে, তাহলে কি পাবো বলতো, 15 ক ভাগ 100 ইকুয়াল, এই খ দ্বারা 20 এর সাথে গুণ করে দেবো, তাহলে কি পাবো 20 খ ইকুয়াল 100। এখন দেখো তোমরা কিন্তু অনেকে এখানে কাটাকাটি করবা, এটা ভুল করবা, ভুল হবে না, তোমরা কাটাকাটি করে অঙ্কটা কঠিন করবা, আমি সহজ করলাম, কাটাকাটি করিনি। এখন দেখো এটার হর আর এটার হর, হর হরে মিলে গেলে এটা আমি কেটে দেবো, হর আর হর মিলে গেছে আমি কেটে দেবো। এখন কি করে দেখো তো, এই লব আর লবের মধ্যে কোন সংখ্যাটা কাটা যায়, এই লবের মধ্যে 5 দ্বারা কাটা যায়, এই লবের মধ্যে 5 দ্বারা কাটা যায়, দুটো সংখ্যার মধ্যে কাটা যায়। 5 দ্বারা কাটলে 3 5 15 থাকলো ক, নিচের সংখ্যা কিন্তু আমি কেটে দিছি, হরটা আগে আউট করে দিছি, তাহলে ইকুয়াল। এখন দেখো কি থাকলো, এই 20 এর মধ্যে আমরা 5 দ্বারা কাটবো, 4 5 20, তাহলে এটা কত পেলাম আমরা, 4 খ পেলাম, তাই কি না? এখন দেখো এটা অনুপাতে লিখবো, অনুপাতে লেখার নিয়ম হচ্ছে কি জানো, তুমি এই ক আছে, ক কে তুমি ঠিকই রাখো, এই ক নিচে ভাগ দাও, ভাগ দিয়ে খ নিয়ে আসো, এই খ নিয়ে আসো, আর সমান ঠিকই থাক। তাহলে এখানে দেখো এই 4 আছে, 4 ঠিকই দেবো, এই 4 এর নিচে ভাগ দিয়ে 3 নিয়ে যাবো, এটা অনুপাতে লেখার নিয়ম। অর্থাৎ তুমি দেখো যেটাকে সাধারণ ভাগ দিয়ে লেখা হয়, এই কর নিচে আমরা খ নিচে ভাগ লিখলাম, সমান ঠিকই রাখছি, এই 4 এর নিচে এই 3 নিচে ভাগ দিয়ে রাখলাম। এখন আমরা অনুপাত দেখাবো, অনুপাত দেখালে কি হয় দেখো তো, এটা অনুপাত দেখালে ক ইস্টু খ সমান, তাহলে এখানে অনুপাতটা কি হবে 4:3, এটা কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে। দেখো ক ইস্টু খ সমান 4:3, 4:3 যে অপশনে সেটা কিন্তু সঠিক। এখন এইটা আমি বেসিকে দেখালাম, আর টেকনিকে কয়েক সেকেন্ড বলছি, কয়েক সেকেন্ডের মধ্যে আমি অ্যান্সারটা করে দেবো। দেখো রেডি সবাই, তাহলে এখানে আমি কাটবো এই যে 15%, এই 15% আর এই 20%, এই দুটাকে আমি কাটবো এমন সংখ্যা দ্বারা যে দুটাকে কাটা যায়, দুটাকে কাটা যায় 5 দ্বারা, 5 দ্বারা যদি 15কে কাটি তাহলে কত পাবো বলতো, 5 দ্বারা 15কে কাটলে পাবো আমি 3 পাবো, আর এখানে 20কে 5 দ্বারা কাটলে পাবো 4, তাই কি না? তাহলে এই 4 যে খর মান পেলাম, এটা কিন্তু খর মান না, এটা কর মান, আর এই 3 যে মান পেলাম এটা হচ্ছে খর মান। তাহলে তুমি লেখার সময় কিভাবে লিখবো বলতো, এখানে 4টা আগে লিখবা 4:3, তাহলে দেখো এখানে 4:3 আমি বের করেছিলাম বেসিকে কয়েকটা লাইন করার পর, আর টেকনিকে দেখো শুধু কাটাকাটি করে মানটা অল্টার করে দিছি, কর মান কর কাটাকাটি যে মান পেলাম ওটা খতে নিয়ে যাচ্ছি, খরটা কতে নিয়ে গেছি, তাহলে কিন্তু দেখো এইটা এইটা কিন্তু সেম একই জিনিস। তোমরা
টেকনিকেও করবা বেসিকেও করবা। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2022 সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? এই অঙ্কটা কিন্তু খুবই সহজ, ছোট্ট একটা অঙ্ক। দেখো তাহলে আমরা এই বিষয়টা ফলো করব। এখানে বলতেছে 22 সালের মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। আচ্ছা, চতুর্থ সপ্তাহ মানে কি? একটা সপ্তাহ তো, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, তারপরে চতুর্থ সপ্তাহ। ওই সপ্তাহের মধ্যে দিনের সংখ্যা কয়টি? 7টি। তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রবিবারে বের করতে বলছে। তাহলে চতুর্থ সপ্তাহে 7 দিন, 7 দিনে বৃষ্টি হয়, 5 দিন হয়েছে। তাহলে এই রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, এটা আগে বের করবো। আমি লিখলাম। আচ্ছা দেখো, মে মাসে চতুর্থ সপ্তাহে দিন 100 কয় দিন? 7 দিন। এখন বলতে যে বৃষ্টি হয়েছে ওই 7 দিনে বৃষ্টি হয় মোট 5 দিন। 7 দিন বৃষ্টি হয় তো মোট 5 হয়েছে। আর ওই সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? তাহলে রবিবারে বৃষ্টি হয়েছে কি, এটা আমরা আগে বের করি, হওয়ার সম্ভাবনা বের করি আগে। লিখবো আমরা রবিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, মে মাসে রবিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5 দিন যদি বৃষ্টি হয়েছে, তাহলে ওই 5কে আমরা 7 দ্বারা ভাগ করব। তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এত। এখন এই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তাহলে দেখো, মে মাসে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা জানি কোনো কিছু হওয়ার সম্ভাবনা বের করলে না হওয়ার সম্ভাবনা বের করতে কিভাবে? 1 থেকে বাদ দিতে হবে। সেইটা মানে হবে, কোনো কিছু হয় এটা কিন্তু 1 হয়। আর তাহলে আমরা অবশ্যই 1 থেকে যে কি বাদ দেবো বলো তো? হওয়ার সম্ভাবনা কি পরিমাণ হচ্ছে দেখো তো। এই মে মাসে দেখো, মে মাসে রবিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7। তাহলে আমরা অবশ্যই ওই 5/7 এই 1 থেকে বাদ দেবো। কেন 1 থেকে বাদ দেবো আমি বলেছি সহজ করে, এটা ক্যালকুলেশন করি। তাহলে লসাগু 7 হয়ে থাকবে, এর নিচে কিছু নয়, 7 দ্বারা গুণ করলে 7 থেকে 7, 7 7 মিলে গেলে 1, 5 দ্বারা গুণ করলে 5 1 5। সুতরাং 7 থেকে 5 বাদ দিলে 2, 2/7। তাহলে এই দেখো, মে মাসের রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কিন্তু এইটা, এই 2/7। 2/7 যে অপশন সেটা সঠিক। দেখো 2/7 গ অপশনে আছে। 2 গুণন 3 গুণন 0.5 ভাগ 1.5 সমান কত? এটা নর্মালি তোমরা গুণ করে দিলে পারবা। তাহলে দেখো, এইটা কিন্তু ভাগ দেওয়া আছে। ভাগ মানে কি? এই যে 1.5টা আমরা ভাগ আকারে লিখবো, এখানে আমরা গুণ করে দিই। এই 2 দিয়ে 3 গুণ করলে কি বলতো? 3 2 6। 6 দিয়ে যদি আমরা এই 0.5 গুণ করি, তাহলে কি 5 6 30। আমরা নর্মালি 30 লিখলাম। লেখার পর দেখো কয় ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক, এটা 1 ঘর পর দশমিক আমরা দিয়ে দিলাম। আর এই যে ভাগটা, এই ভাগটা আমরা এভাবে এই ভাগে পরিণত করলাম। আর এখানে কি দেখো তো 1.5 আমরা ঠিকই লিখলাম। এখন আমরা কি করবো বলতো? এখন নিয়মটা আছে যে এরকম, যে দশমিক তুলতে হবে। এই দশমিক উঠবে না, কারণ এই দশমিকের 5 আছে, আর এই দশমিকের পর কিছু নেই, ওটা 0 আছে গুণ করার প্যাটার্নে। এটা কিন্তু না, 0 মান নাই। এই দশমিক ধরে তুলতে পারবে না। দশমিক তোলার জন্য একটা নিয়ম আছে। দেখো, এইটা তুমি 3 ঠিকই লিখবা, আর এখানে দেখো কত লিখলা? এখানে 15 ঠিকই লিখবা। আচ্ছা, এই 3 যে লিখলাম দশমিক তুলবো, এই দশমিকের জন্য কি হয় বলতো? 1 হয়। দশমিকের পর যে কয় ঘর থাকে সে কয় শূন্য হয়, ঘর কিন্তু নেই তোমার এখানে, কিন্তু এই যে শূন্য দেওয়ার দরকার নেই। দিলেও হবে, না দিলে হবে, এখন 10ই হবে। আচ্ছা, এটা তারপরে করলাম। দেখো এখন কি করব? এখন এইটা দশমিক তুলবো, দশমিকের জন্য 1, আর এই দশমিকের পর যে কয় ঘর থাকবে সেই কয় ঘর শূন্য। আচ্ছা, এখানে কয় ঘর আছে? 1 ঘর আছে, তাহলে একটা শূন্য নেবা। এখন তুমি এটা গুণ করে দিলে কিন্তু আনসারটা হয়ে যাবে। দেখো, তাহলে এইটা দিয়ে গুণ করলে কত হবে? আচ্ছা, আমরা এটা দিয়ে গুণ করি। দেখো, 3 দিয়ে 15 ভাগ করলে কত হয়? 3 5 15। এই 5 দ্বারা যদি আমরা দশক কাটি তাহলে 2 পাবো। অ্যান্সারটা কত পেলাম আমরা? 2 পেলাম। খুব সহজ একটা অঙ্ক। তাহলে অ্যান্সারটা 2। দেখো এখানে 2 অপশন ক নম্বরে আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। সংখ্যাটি নির্ণয় করো। আমাদের নির্ণয় করতে হবে এই যে সংখ্যা, কত সংখ্যাটি নির্ণয় করতে হবে। এখন এই বিষয়টা অপশন চেক বা টেকনিকে দেওয়া যায়, বেসিকেও দেওয়া যায়। আমি আগে টেকনিকে দেবো। টেকনিক কিন্তু সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আর বেসিকে একটু সময় লাগবে। আমি 2টা নিয়ম তোমাদের দিয়ে দেবো সুবিধার্থে। এখন দেখো, আমি অপশনটা চেক দিই। এই যে 2 অঙ্ক বিশিষ্ট, অঙ্কটা কিন্তু 2টা আলাদা। দেখো, একক অঙ্ক, দশক অঙ্ক। এই 2 অঙ্কের সমষ্টি কিন্তু 9 হতে হবে। তাহলে দেখো তো, এই 6 আর 3 9, তাহলে এটাও 9 যোগ করলে এটাও 9, এটা যোগ করলে এটাও 9, সবগুলাই 9 আছে। সুতরাং এখানে বাদ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমরা স্থান বিনিময় করি। স্থান বিনিময় তো আমরা জানি, তাই না? স্থান বিনিময় হচ্ছে
এককের অঙ্ক দশকের স্থানে আসবে এবং দশকের অঙ্ক এককের স্থানে যাবে। সুতরাং দেখো আমরা স্থান বিনিময় করি, তাহলে এই যে এককের অঙ্ক দশকে নিয়ে এলাম আর দশকের অঙ্ক এককে নিয়ে গেলাম, তাহলে কত পেলাম 63। এখানে বলে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা পদার্থ সংখ্যাতে 27 বেশি। পদার্থ সংখ্যাটা কি? এই যে পদার্থ সংখ্যা এখান থেকে বেশি, তাহলে দেখো তো এই 36 থেকে 63 হয়ে গেল। কি পরিমাণ বেশি হলো এটা বের করার জন্য অবশ্যই 63 থেকে 36 তুমি মাইনাস করে দেবা। দেখো এখন যদি মাইনাস করে দাও, এখানে আমি মাইনাস করে দিই, মাইনাস করে দিলে কত আসে দেখো, মাইনাস করে দিলে তাহলে দেখো প্রথমটাই কিন্তু আমাদের মিলে গেছে। প্রথমটা দেখো 27 বেশি, এই যে বেশি পেলাম আমরা, এই সংখ্যাটা কিন্তু 36 থেকে 63 করলাম, এই 27 বৃদ্ধি পেয়ে 63 হয়েছে। তাহলে সুতরাং এখানে 27 বেশি, এই 17টা কিন্তু মিল আছে, অপশনটা কিন্তু ক নম্বর সঠিক, প্রথমে মিলে গেছে। আর যদি না মিলে তাহলে তোমার ধারাবাহিকভাবে এই সংখ্যাটা স্থান বিনিময় করবো আর বিয়োগ করবো। তাহলে এই আমি 81 স্থান বিনিময় করি, এই 81 কে স্থান বিনিময় করলে কি হয় দেখো তো, তাহলে এটা কি হবে, 1 আসবে কোথায়, 1 আসবে দশকের জায়গায় আর দশকের অঙ্ক যাবে এককের জায়গায়। সুতরাং এটা কিন্তু ছোট হয়ে গেছে, এটা তো হবেই না, একদম কেটে দিতে পারবা। এটা যদি বিনিময় করে দেখো, এটা বিনিময় করলে এই যে এককের অঙ্ক দশকে আসবে 5 এবং দশকের অঙ্ক এককে যাবে, এইটা হবে 54। আচ্ছা এটা ব্যবধান কিন্তু সামান্য বেশি, তাহলে এখানে 27 হবে না, তুমি দেখো নিজে দেখতে পারবো 45 থেকে 54 মাত্র 9 এর ব্যবধান, তাহলে এইটা কিন্তু ভুল। তাহলে এইটা যদি ব্যবধান করো তাহলে এটা কিন্তু হবে না। দেখো এটা 7 নিলাম, এখানে দশকে নিলাম, এককে নিলাম 2, 72। তুমি বিয়োগ করে দেখো কতটুকু ডিফারেন্স হয়ে গেছে। এখানে যদি বিয়োগ করে 27 কত হলে 12 হবে 5-এ। আর এখানে হাতের ক্যারি হচ্ছে 1, ওই 1 যোগ করলাম 3, 3 আছে কত হলে 7 হবে 5-এ। তাহলে সুতরাং এটা 55 বেশি হয়ে গেছে, তাহলে এটা হবে না। তাহলে এভাবে অপশন চেক দিয়ে তুমি কিন্তু অ্যানসারটা বের করতে পারবা। এখন আসো বেসিকও জানার দরকার আছে, এটা তোমরা বুঝতে পারছো অবশ্যই। দেখো কিভাবে স্থান বিনিময় করলে আমি এই সত্য যেটা মিলবে সাথে সাথে সেটাই কিন্তু অঙ্কর অপশনটা সঠিক, এই ক নম্বর সঠিক। এখন আমি বেসিকটা তোমার দেখাই। বেসিকের জন্য প্রথমত কি করবা, দুইটা অঙ্ক ধরবা। এই দেখো একক স্থানীয় অঙ্ক আমি এক্স ধরেছি, দশকের স্থানীয় অঙ্ক ধরছি ওয়াই। আচ্ছা তাহলে সংখ্যাটা কি হয় বলতো, অঙ্ক ধরলাম, আমার সংখ্যাটা নির্ণয় করি। সংখ্যা জানি আমরা দুইটা অঙ্ক বা দুইটা ডিজিট পাশাপাশি বসাতে হয়। তাহলে এখানে কিন্তু এককের স্থানীয় অঙ্ক এক্স, দশকের স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সাথে 10 লিখতে হবে। নির্দিষ্ট একটা মান আছে যে দশকের জায়গায় 10 যে মান আছে 10, এখানে কি করবো যোগ দেবা। এককের স্থানীয় কি আছে এক্স, ওকে 1x মানে এক্স একবারে লিখবা, 1x লিখবা না। তাহলে এইটা আমরা সংখ্যা পেলাম। আচ্ছা এখন প্রশ্ন বলছে এই অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। আচ্ছা এই যে অঙ্ক, এই সংখ্যা না, এটাকে স্থান বিনিময় করি তো আমরা, দেখো লিখলাম স্থান বিনিময়। স্থান বিনিময় মানে কি বলতো, এককের অঙ্ক আসবে দশকের জায়গায়, তাহলে এই যে 10 আছে এখানে এক্স আসবে, এই দেখো দশকের জায়গায় এককের অঙ্ক এসেছে যোগ, আর দশকের অঙ্ক এককের জায়গায় নিয়ে যাবা, এখানে ওয়াই। এর স্থান বিনিময় কিন্তু সংখ্যা পেলাম আমরা। তাহলে এই দুটো ডিফারেন্স করলে কি বেশি বলতো, 27 বেশি। তাহলে এখানে বলছে দেখো বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, বিনিময় করলে সংখ্যাটা পেলাম এত, তা পদার্থ যে পাওয়া যায় তা পদার্থ সংখ্যা হতে, পদার্থ সংখ্যা মানে কি বলতো, মূল সংখ্যা। মূল সংখ্যা কত, এই যে এটা কিন্তু মূল সংখ্যা, এই মূল সংখ্যা হতে কি 27 বেশি। যেহেতু মূল সংখ্যা থেকে 27 বেশি হতে হবে, তাহলে এই দেখো বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, বিনিময় করলে এই সংখ্যাটা আমরা পেলাম, তা পদার্থ সংখ্যা হতে 27 বেশি। তাহলে পদার্থ সংখ্যাটা কি বলতো, তাহলে পদার্থ সংখ্যা হতে 27 বেশি। তাহলে এই বিনিময়কৃত সংখ্যা তুমি লিখতে পারবা, অতএব এই বিনিময়কৃত সংখ্যা পাচ্ছি 10x যোগ ওয়াই। তাহলে এই সংখ্যাটা কিন্তু বেশি হবে, কার থেকে বেশি হবে বলতো, ওই যে পদার্থ সংখ্যা। পদার্থ সংখ্যা কত বলতো, পদার্থ সংখ্যা এখানে আছে 10y যোগ x, এইটা আছে কিন্তু। তাহলে 10y যোগ x এটা করলাম, এখানে 27 বেশি মানে এখানে 27 তুমি যোগ দিয়ে ফেলবা। এখন এটা ক্যালকুলেশন করলে কিন্তু তুমি আনসারটা সঠিকভাবে পেয়ে যাবা। ক্যালকুলেশন করার নিয়মটা কি দেখো, x করলে এক পাশে নেবা, y করলে আরেক পাশে নেবা। আচ্ছা এখানে আমরা এখানে কাছে করে দেখো তো 10x, এখানে x পার করলাম এত, আর এখানে 10y, আর yটা পার করে দিলাম, তাহলে এটা -y হয়ে যাবে। তারপর এখানে কি আছে প্লাস আর 27। এখন আমরা কি করবো, এটা বিয়োগ করি, 10 থেকে 1 বাদ দিলে পাবো 9x ইকুয়াল, এত 10 থেকে যদি 1 বাদ দিই তাহলে আবার পাবো 9y প্লাস 27, এইটা আমরা পেলাম, তাই নাকি? আচ্ছা এইটা পাওয়ার পর এটা আমরা এই ওয়াইটা পার করে নিয়ে এসে দেখো তো আমরা, তাহলে 9x মাইনাস 9y ইকুয়াল 27। এখন কি করবো আমরা, এই 9 এখানেও আছে এখানেও আছে, আমরা কমন নিব। 9 কমন নিলে কি হয়, x মাইনাস y ইকুয়াল 27।
আচ্ছা 9 দ্বারা 27 কে ভাগ করলে কি হয় বলতো? 3 9 27। তাহলে এখানে x মাইনাস ওয়াই এর মান কত পেলাম? 3 পেলাম। আমাদের বের করতে হবে কি বলতো? বের করতে হবে যে সংখ্যাটি কত। তাহলে এই যে পদার্থ সংখ্যা লিখেছে, এই যেটা কিন্তু সংখ্যা, পদার্থ সংখ্যা, এই সংখ্যাটির মান বের করতে হবে। তাহলে এখানে দেখো তো x মাইনাস ওয়াই সমান 3। তাহলে এখানে x এর মান আর y এর মান নির্দিষ্ট নাই, 3 এর মধ্যে আছে, বিয়োগ করে 3 হয়েছে। তাহলে আমরা অবশ্যই এটা কিন্তু কি করব বলতো? এইটা এই সমীকরণ করব, এটা আমরা নাম্বার 1 সমীকরণ করব। তাহলে 1 সমীকরণ করার পর প্রশ্নে কিন্তু বলা আছে দেখো অঙ্ক দুটির সমষ্টি 9। তাহলে আমরা আরেকটা সমীকরণ করব, দুইটা সমীকরণ সমাধানে বের করব। আর এই অঙ্কে থেকে আরেকটা সমীকরণ ধরবো আমরা, দুটি সংখ্যার সমষ্টি। তাহলে দুটি সংখ্যাটা কি বলতো? এই যে x আর y, এই দুটোর সমষ্টি দেখো, x প্লাস ওয়াই ইকুয়াল কত হবে? 9। এখানে অঙ্কে বলা আছে, কিন্তু অঙ্কে থেকে আমরা এই দুটোর সমষ্টি 9 পেলাম। তাহলে এখানে সমীকরণ কত করলাম? এখানে সমীকরণ করলাম 2। তাহলে 1 আর 2 সমীকরণ আমরা বের করবো। এটা বের করার নিয়ম হচ্ছে দেখো, একটা অপনয়ন পদ্ধতি আছে, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ যোগ 1 নম্বর সমীকরণ। তাহলে দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিলাম, তাহলে এই এক্স আর এক্স যোগ করলে 2x ইকুয়াল 9 আর 3 যোগ করলে 12। এখন বলো তো, দেখো তো এই 2 দ্বারা 12 কে কাটলে 6, x এর মান পেলাম আমরা 6। এখন x এর মান তুমি 1 নম্বর সমীকরণ বসালে মান বের পাবো, 2 নম্বর সমীকরণ বসালে পাবো। আমি 1 নম্বর সমীকরণ বসাই, দেখো x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে তুলে নেব। এখানে আছে x মাইনাস ওয়াই ইকুয়াল 3। আচ্ছা x এর মান যেটা তুমি x এর নিচে বসে দাও 6 মাইনাস ওয়াই ইকুয়াল 3। এই 6 কে তুমি পক্ষান্তর করো, তাহলে মাইনাস ওয়াই ঠিকই থাকে কাছে, আর এই 6টা পক্ষান্তর করলে কি হবে বলতো? -6 হয়ে যাবে, কারণ আছে +6 পার করলে -6। এখন কি হবে দেখো তো, এখন যে বিষয়টা হবে তুমি বিয়োগ করে দাও। যদি বিয়োগ করো তাহলে 6 থেকে 3 বাদ দাও, তাহলে অবশ্যই -3 কিন্তু হবে, কারণ 6 সংখ্যাটা বড়, 3 সংখ্যাটা ছোট। বড় সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাস নিতে হয়। এই মাইনাস কেটে দিলাম, তাহলে ওয়াই এর মান কত পেলাম? ওয়াই এর মান পেলাম 3। তাহলে এক্স এর মান আমরা কত পেলে? দেখো এক্স এর মান পাচ্ছি 6 আর ওয়াই এর মান পেলাম আমরা 3। এখন তুমি এক্স আর ওয়াই এর মান এই পদার্থ সংখ্যায় বসে দাও। পদার্থ সংখ্যায় বসে দিলে কিন্তু তোমার অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। তাহলে পদার্থ সংখ্যায় আমি বসে দিই, দেখো যে পদার্থ সংখ্যায় এক্স এর মান আমরা পেয়েছি 6, তাহলে এখানে ওয়াই এর মান 3, তাহলে 10 গুণন 3 বসাবো, কারণ এখানে ওয়াই এর মান 3। দেখো এই যে 3টা এই ওয়াই এর জায়গায় আমরা বসালাম, যোগ এখন আসলে এক্স এর মান বের করছি কত? 6। এই 6টা আমরা এই পাশে বসে দিলাম যোগের সাথে। তাহলে এখন গুণ করে দেখো 30 যোগ 6 যোগ করলে হবে 36। এই যে 36টা কিন্তু আমি অপশন চেক দিয়ে বের করছিলাম প্রথমেই, যে 36টা আমি দেখালাম, এটা কিন্তু অপশন চেক দিয়ে বের করছিলাম স্থান পরিবর্তনের মাধ্যমে। বেসিকেও করে দেখালাম। তোমরা পরীক্ষার হলে অপশন চেক দিয়ে বের করবা, কারণ বেসিক করতে গেলে একটা জায়গার দরকার আছে, সময়ের দরকার আছে। সুতরাং টেকনিকই তোমাদের সবচেয়ে ভালো সাপোর্ট করবে। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? আমরা এখানে এই 200 থেকে 700 এর মধ্যে কতটি সংখ্যা আছে সেই সংখ্যাকে 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য যেতে হবে। এইটা বের করার জন্য আমি একটা সহজ টেকনিক শেখাই। সূত্র প্রয়োজন নেই, তোমার সূত্র দেখে ওই যে সামান্ত ধারা সূত্র প্রয়োগ করবো, এটা কিন্তু অঙ্ক বড় হবে। আমি ওই সামান্ত ধারা অঙ্ক ছাড়াই পদ সংখ্যাটা আমি বের করে দেবো। দেখো 200 থেকে শুরু করে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য যাবে। তুমি 200 কে 7 দ্বারা ভাগ করতে পারবা না? পারবা? নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে 203 কে তুমি 7 দ্বারা বিভাজ্য করতে পারবা। তাহলে প্রথম পদটা পেলাম আমরা কত বলতো? 203। এরপরে দেখো, তাহলে তারপরের সংখ্যা কত হবে? তুমি 7 যোগ করবা। তাহলে 7 যোগ করলে কত হয় দেখো তো? 203 এর সাথে 7 যোগ করলে হবে 210 হবে, এইটা হবে। আচ্ছা তারপরে তোমার বের করার দরকার নেই, সর্বশেষটা বের করবা। সর্বশেষ বের করার জন্য এই 500 কে কিন্তু তুমি 7 দ্বারা ভাগ করতে পারবা না, কিন্তু 500 এর উপরে যাওয়া যাবে না, কারণ 200 থেকে 500 এর মধ্যে বলছে। 200 থেকে বলায় 200 এর উপরে আমরা 203 নিতে পারলাম, কিন্তু 500 এর উপরে যাওয়া যাবে না, 500 এর নিচে আসতে হবে। তাহলে 500 এর নিচে 497 কে তুমি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবা। তাহলে এখানে দেখো সর্বশেষ পদটা হচ্ছে 497। তাহলে এখান থেকে শুরু করে 497 পর্যন্ত তোমার পদ সংখ্যা রয়েছে। তাহলে কতটি পদ সংখ্যা রয়েছে এর মধ্যে তুমি সেটাই তোমাকে বের করতে বলছে। এটা বের করার জন্য তোমাকে একটা সূত্র বলতে একটা টেকনিক দেখো, যে শেষ পদ মাইনাস প্রথম পদ। দেখো শেষ পদ কি আছে? শেষ পদ আছে 497 মাইনাস প্রথম পদ করো। দেখো তো প্রথম পদ হচ্ছে 203। এখন ভাগ করবা কি দিয়ে বলো তো? ভাগ করবা
7 দ্বারা বিভাজ্য যায়, এই কথা বলেনি, এই 7 দ্বারা ভাগ করবা আর এখানে যোগ করবা 1। এইটুকু তুমি মনে রাখতে পারলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে, যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ 7 কোথায় পেলাম বলো তো? এই যে 7 দ্বারা বিভাজ্য। যদি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য বলে তুমি সেই সংখ্যা দ্বারা ভাগ করবা। 7 দ্বারা বিভাজ্য বলছে, 7 দ্বারা ভাগ করছি, যোগ 1 আমরা যোগ দিয়ে দেবো। এইটা আমরা ক্যালকুলেশন করলে তাহলে কিন্তু অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। এইটা ক্যালকুলেশন করলে দেখো, বিয়োগ করব, 3 আছে কত হলে 7 হবে 4 এ, এবং 0 আছে কত হলে 9 হবে, 9 নামবে, তাহলে 2 আছে কত হলে 4 হবে 2 এ, তাহলে ভাগ 7 আর এখানে যোগ 1। এই 7 দ্বারা তুমি 294 কে ভাগ করো, 7 দ্বারা 294 কে ভাগ করলে কত আসবে? 7 দ্বারা 294 কে ভাগ করলে 42 আসবে। 42 আর 1 যোগ করে দাও, 43 হবে। কিন্তু এই অ্যান্সারটা কিন্তু 43 হবে। এইটা 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে কতটি বলতো? 43টি। 7 দ্বারা বিভাজ্য 43টি, এর অ্যান্সার। দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তাদের পার্থক্যের 1/4 সমান 18, ছোট্ট সংখ্যাটি কত? তাহলে এখানে দুইটি সংখ্যা তোমাকে কাল্পনিক নিতে হবে, ওই দুটি সংখ্যা অর্ধেক করতে হবে, অর্ধেক করে দুটো যোগ করতে হবে, যোগ করে দেখাতে হবে 40, এবং ওই দুটি সংখ্যাকে আবার বিয়োগ করতে হবে। বিয়োগ অর্ধেক না, কিন্তু ওই দুটি সংখ্যার অর্ধেকের বিয়োগ না, শুধু সংখ্যা দুটির বিয়োগ 1/4 সমান হচ্ছে 18। সুতরাং ওই দুটি সংখ্যা বিয়োগ করে 4 ভাগ করে 18 সমান দিয়ে রাখতে হবে। দেখো আমি লিখলাম, ধরি প্রথম সংখ্যা দুটি, তো লিখলাম প্রথম সংখ্যা এ ধরলাম, দ্বিতীয় সংখ্যা বি ধরলাম। এই দুটির সঙ্গে অর্ধেক করতে হবে, তাহলে এ কে আমি অর্ধেক করব, 2 দ্বারা ভাগ করব, প্লাস দিতে হবে, কারণ এখানে বলা আছে দেখো অর্ধেকের যোগফল। আবার বি কে অর্ধেক করার জন্য বি নিচে 2, তাহলে এই দেখো অর্ধেক করে আমি যোগ দিলাম, যোগ দিয়ে কি লিখবো বলো তো? সমান কত লিখবো? 40। অঙ্কে দেওয়া আছে 40, তাই আমি লিখলাম 40। এখন আমরা কি করবো বলো তো? সাধারণ ক্যালকুলেশন করব। 2 আর 2 লসাগু 2, তাহলে 2 2 মিলে গেলে 1 থাকে, তাহলে এখানে থাকবে এ প্লাস এই 2 2 মিলে গেলে 1 থাকে, 1 দিয়ে বি গুণ করলে বি হবে সমান 40। এখন তুমি খেয়াল করো, বজ্র গুণ করো, মানে কৌণিক গুণন, এই কোণা দিয়ে এই কোণা, এর নিচে আছে 1, ধরতে হবে 1, ওই 1 দিয়ে এটা গুণ করলে কি হবে বলতো? এ প্লাস বি হবে, এবং এই 2 দিয়ে 40 গুণ করলে 80 হয়ে যাবে। এখন এটা আমরা কি করবো বলতো? এটা কিন্তু একটা সমীকরণ রাখলাম, এটা নাম্বার 1 সমীকরণ। আরেকটা সত্য বলছে যে তোমাদের তাদের পার্থক্যের 1/4, এটা আবার যে একটা সত্য বলছে, আমি আবার লেখা দিলাম এই জন্য আবার। আচ্ছা, তাদের পার্থক্য বলতে দেখো, এই যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা অর্ধেক না, কিন্তু এই মূল সংখ্যার পার্থক্য, তাহলে এ মাইনাস বি, এটা পার্থক্য মানে বিয়োগ হয়, তাহলে এই পার্থক্যটা 1/4। 1/4 কিভাবে লিখবা দেখো, তুমি চাইলে ইনকার লিখতে পারবা, দেখো এখানে গুণন দিয়ে তুমি এটা লিখতে পারবা যে 1/4, এটা লিখতে পারবা সমান 18। আচ্ছা দেখো, এ মাইনাস বি ভাগ 4, তুমি এ চাইলে এই লাইন তুমি নাও লিখতে পারবা, এই লাইন তুমি নাও লিখতে পারবা, কারণ এখানে যখন গুণ দেবা, এটা লবের সাথে লবের গুণ, উপর দিয়ে গুণ যাবে, এখানে 1 লব, এইটা 1 দিয়ে গুণ করলে ওইটাই হবে, আর 4 নিচে হর, এর নিচে হর আছে 1, এইটা গুণ করলে এইটা হবে। অনেকে এটা বোঝে না যে এটা কেমনি হয়, সুতরাং তুমি এটা লিখলেও হবে, না লিখলেও হবে, দরকার নাই, তুমি এটাই লিখবা, সমান কত হচ্ছে 18। এখন তুমি আগের মতোই দেখো, তুমি কি করবা? বজ্র গুণ করবা, কৌণিক গুণ করবা। আচ্ছা, এর নিচে 1 আছে, 1 দিয়ে গুণ করলে এ মাইনাস বি হবে সমান, এই 4 দ্বারা যখন 18 গুণ করবো 72 হবে। এটা একটা সমীকরণ পেলাম। এরকম আমরা এটা আরেকটা সমীকরণ লিখে দিই, নাম্বার 2। এই 1 আর 2 সমীকরণ তুমি যোগ করলে অ্যান্সারটা পেয়ে যাবা। আমি এই পাশে যোগ করে দেখেছি, দেখো তাহলে এখানে লিখবো 1 সমীকরণ যোগ 2। 1 এ কি আছে সেটা তুলে নেবো আমরা। 1 এ আছে এ প্লাস বি ইকুয়াল 80, 2 এ আছে এ মাইনাস বি ইকুয়াল 72। তাহলে যোগ করছি যেহেতু আমরা, তাহলে দেখো বি প্লাস আর বি মাইনাস কেটে দিলাম, দুইটায় যোগ করলে 2a সমান 80 থেকে 72 বাদ দিলে 8। এখন আমরা কি করব? এই 2টা ভাগ দেব 8 এর নিচে, কাটাকাটি করলে 4 দুগুণ 8, এর মান কত পেলাম? এর মান পেলাম 4। এখন প্রশ্ন, দুইটার সঙ্গে কিন্তু আমি ধরছি, দেখো আমি কোনটা ছোট কোনটা বড় এটা ধরিনি। তুমি চাইলে ছোট বড় ধরতে পারবা, না চাইলে ছোট বড় ধরতে পারবে না। যদি ছোট বড় ধরো তাহলে প্রথম একবার বের করলে হবে, আর যদি না ধরো তাহলে কিন্তু দ্বিতীয় সংখ্যাটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি যেহেতু ছোট বড় ধরিনি, যদি এটা বলতাম, আমি সত্য দিতাম যে অতএব এ এরকম, এ ছোট বি বড়, তাহলে কিন্তু অ্যান্সার এখানে শেষ হয়ে যেত, তাই নাকি? দেখো এই যে, তাহলে বিষয়টা দেখো, এটা কিন্তু এরকম হতো না, তাহলে কিন্তু বিষয়টা
এ ছোট হলে কিন্তু এখানে মাইনাস এর উল্টা হতো, আমি এই জন্য এই সূত্রটা ধরিনি, দরকার নেই। আমি আরেকটা সংখ্যা বের করি, বির মান বের করি, এই টার্ম থেকে বির মান বের করব। এই টার্ম থেকে যখন বির মান বের করব, এর মান লিখে দাও যে সমান এ সমান 4 নাম্বার 1 সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কি আছে, a প্লাস বি ইকুয়াল 80। এখন এটা থাকার পর আমরা কি করব, এর মান কত আছে, এর মান আছে 4, এই 4 আমরা বসে দেব, 4 বসে দিলাম, প্লাস বি ঠিক রাখলাম 80। আচ্ছা, তারপরে 4টা মাইনাস করে দিই, দেখো 80 মাইনাস 4। এখন কি হবে দেখো তো সংখ্যাটা, এখন বিষয়টা হচ্ছে দেখো এই 80 থেকে 4 বাদ দিলে কত হবে, 80 থেকে 4 বাদ দিলে হবে 76। বির মান কিন্তু 76 পেলাম আমরা। তাহলে এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 76। আমাদের বের করতে হবে কি, দেখো আমাদের বের করতে হবে ছোট্ট সংখ্যা। তাহলে এই দুই সংখ্যার মধ্যে তুলনা করো তো, এই দুই সংখ্যার মধ্যে কোনটা ছোট্ট, এর মান ছোট্ট কিন্তু। তাহলে অবশ্যই ছোট সংখ্যা 4, দেখো 4 কোথায় আছে, এটা ছোট সংখ্যা। যদি তোমাকে বড় সংখ্যা বের করতে বলতো তাহলে কিন্তু এটা বেরোতো, এটা বেরোতো। সুতরাং তুমি যদি এখানে সত্য দিয়ে লেখো যে এ ছোট করলাম বি বড় করলাম, তাহলে সবই ঠিক থাকবে। এখানে একটা দেখো বি মাইনাস এ হবে, কারণ বড় থেকে ছোট বাদ যায়। আমি সত্য দেইনি, এই জন্য দুটো সংখ্যা বের করলাম। আর যদি তোমার সত্য দাও তাহলে এটা দেখাতে হবে, আবার যা কিন্তু দেখাতে হবে বি মাইনাস এ দেখাতে হবে, আগের সেম ঠিক থাকবে। তাহলে একবারই আনসারটা তুমি কিন্তু পেয়ে যাবে। দেখো এরকম করলে একবারই আনসারটা পেয়ে যাবা, এটা ক্যালকুলেশন করলে একবার আনসার পেয়ে যাবা। কারণ বড় থেকে এটা বড় আর এটা হচ্ছে ছোট্ট, বড় থেকে ছোট্ট বিয়োগ যায়। যাই হোক, তোমরা সত্য দেওয়া উল্লেখ করলে বিয়োগের সময় দেখবা যে বড় থেকে ছোট বাদ দিতে পারতেছি কি আমরা। যদি ছোট থেকে বড় থেকে ছোট বাদ দিতে পারো তাহলে অ্যান্সারটা কিন্তু সহজ হবে, আর যদি বাদ দিতে না পারো তাহলে কঠিন হবে। তাই আমি সত্য না ধরে দুইটাই অ্যান্সার বের করে দিলাম, ছোট সংখ্যাও বের করলাম, বড় সংখ্যাও বের করলাম। 20 ফুট একটি বাঁশ এমন ভাগে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? আচ্ছা, মেইন এই কনসেপ্টটা হচ্ছে যে 20 ফুট লম্বা একটা বাঁশ এমন ভাবে কাটা হচ্ছে, 2 ভাগ করা হচ্ছে যে একটা অংশ আরেকটা অংশের থেকে ছোট বড় হবে। সেটা বলছে যে ছোট অংশ বড় অংশের 2/3। তাহলে এইটা আমি বেসিকেও দেখাবো, টেকনিকেও দেখাবো। টেকনিকে কিন্তু কয়েক সেকেন্ড, যাই হোক আগে আমি বেসিকটা দেখাই, তারপর টেকনিক দেখো যে টেকনিকটা কিরকম সহজে অ্যান্সারটা বের করা যায়। আমি দুইটা পার্টিশন করলাম, পার্টিশন করার পর এখানে আমি বেসিক দেখাই। আচ্ছা, দুটা অংশ যেহেতু আমরা ধরতে পারি, দেখো বড় অংশ, বাসটির বড় অংশ, আচ্ছা বড় অংশ ধরলাম এক্স, এখানে ফুট আছে তাই ফুট ধরবো তোমরা, যেহেতু ফুট থাকলে ফুট, মিটার থাকলে মিটার, এক্স ফুট। এখন বিষয় দেখো তো, বাসটির ছোট্ট অংশ, এই ছোট অংশ বড় অংশের 2/3, 2/3 মানে এরকম দেখো 2/3 এটার। তাহলে এই যে বড় অংশ এক্স আছে, এক্স এর কি ধরো বলো তো, এক্স এর 2/3। এইটা যখন গুণ করো তুমি, এক্স দিয়ে 2 গুণ করলে 2x, নিচে হবে কিন্তু 3। এই দুটার যোগফল যখন তুমি করবা, দেখো এইটার যোগ প্লাস এইটার যোগ, দুটো যোগ করলে কিন্তু 20 ফুট হতেই হবে তোমাকে, কারণ 20 ফুট থেকে কিন্তু আমরা এটা প্যাটার্নটা বের করলাম। আচ্ছা, প্রশ্ন মতে যোগ ছোট অংশ হচ্ছে 2x ভাগ 3 সমান কত হবে? অঙ্কে বলা আছে যে 20 ফুট, টোটাল হচ্ছে 20। এখন আমরা কি করব, সাধারণ লসাগু করি। এখন 3 লসাগু 3 হওয়ার পর দেখো এর নিচে কিছু নাই, মানে 3 দিয়ে x গুণ করো, 3x যোগ 3 3 মিলে গেল, শেষ। তারপর উপর যা আছে তাই সমান 20। এখন আমরা কি করবো বলো তো, বজ্র গুণ করবো, তার আগে যোগ করে দিই উপরে, আমরা যোগ করলে সহজ হবে। দেখো একসাথে বজ্র গুণ করে যোগ করি, এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে আমরা গুণ করবো, ওটাই হবে, একসাথে যোগ করে দিলাম। তাহলে 3x আর 2x মিলে হবে 5x সমান এই 3 দ্বারা 20 গুণ করলে কিন্তু 3 কুড়ি 60। এখন আমরা কি করব, এই 5 দ্বারা 60 আমরা ভাগ করব, 5 দ্বারা 60 ভাগ করলে পাওয়া যাবে 5 12 60, কাটাকাটি করলাম, অর্থাৎ x এর মান পেলাম আমরা 12। এখন আমরা কিন্তু সহজেই ছোট অংশটা বের করতে পারবো। দেখো ছোট অংশের দৈর্ঘ্য কত, x এর মান যখন আমরা 12 বের করতে পেরেছি, এখন লিখতে পারি অতএব ছোট্ট অংশ 2x ভাগ 3। আচ্ছা, আমরা কি করব, এই দেখো x এর জায়গায় মানটা বসে দেবো, গুণন x এর মান কত 12, নিচে যা আছে তাই। তাহলে এই 3 দ্বারা আমরা 12 কে কাটবো, 3 4 12। তাহলে এই 2 দ্বারা 4 কে গুণ করলে 4 2 8। দেখো 8 কিন্তু সঠিক অ্যান্সারটা বের হয়ে গেছে। তাহলে 8 যে অপশন আছে সেই অপশন সঠিক, অপশন ঘ নম্বর সঠিক। এটা বেসিকে আমি দেখালাম, বেসিক কিন্তু অনেক বড় হয়, বেসিকটাই একটু বুঝে বুঝে বলতে হয়, এই কারণে বড় হয়। দেখো টেকনিকে আমি কতটুকু সহজে
এবং কত অল্প সময়ে অ্যান্সারটা আমি বের করে দেখাই। তাহলে এখানে বাঁশের একটা দৈর্ঘ্য বাঁশ হচ্ছে 20 ফুট, আর বিষয়টা বলা হয়েছে যে ছোট অংশ বড় অংশের 2/3। আমরা এখন দেখো বড় অংশ নিলাম, বড় অংশ অনুপাত ছোট অংশ। ছোট অংশ কি বলতো 2/3, 2/3। এইটা আমরা লিখবো যা আছে তাই। এখন এইটাকে আমরা কি করে বলতো অনুপাত করব। অনুপাত করলে কি হয় দেখো, এই যে এই 1 আর 3 লসাও কিন্তু 3 হয়, ওই 3 দিয়ে গুণ করলে 3 কে 3, আর এটাকে গুণ করলে কি হয় বলতো, এইটা কিন্তু 3 3 মিলে গেলে কাটা যাবে, 3/2। এইটা করার পরে এখন আমাদের বের করবো ছোট অংশ। ছোট অংশ দেখো এই 20 ফুট বাঁশ থেকে আমরা ছোট অংশ বের করবো। এখানে ছোট কোনটা দেখো তো, এখানে ছোট কিন্তু এইটা বড়, এইটা ছোট। সুতরাং তাহলে আমরা কি করবো, এই দুটো যোগফল 5, এই 5 দ্বারা ভাগ করবো কাকে বলতো, 5 দ্বারা অবশ্যই ভাগ করবো এই 20 কে। 20 কোথায় পেলাম, এই দেখো এই যে 20 ফুট দেওয়া আছে টোটাল দৈর্ঘ্য বাঁশে, ওই 20 কে 5 দ্বারা ভাগ করলে কত পাবো, 4 5 20। এখন আমরা কাটার মান পেলাম 4। এখন ছোট কোনটা, ছোট এই যে 2, তাহলে এই 2 এর সাথে 4 গুণ করবো, 2 গুণন 4 সমান 8। দেখো অ্যান্সারটা কিন্তু আমি টেকনিকে অঙ্ক না করেই অ্যান্সারটা বের করে দিতে পারলাম। এক ঝুড়ি আম 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করা হলো, এর ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হতো। তোমরা খেয়াল করো, এই অংশটাকে তোমাদের পূর্ব শর্ত দিয়েছে, আমি দেখো এটা মার্কারিং করে দিলাম। এই অংশটা কিন্তু পূর্ব শর্ত দিয়েছে, এটা থাকে, এইটা থাকে তোমাদের এক ঝুড়ি আম 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করে দাও। বিক্রয় করে দিলে দেখো তো তোমার কত টাকা লাভ হয়, এটা আগে তুমি বের করো তো। আচ্ছা 5% লাভে, তাহলে 5% লাভে মানে কি বলতো, 100 টাকা লাভ হয়েছে কয় টাকা, 5 টাকা। দেখো 100 টাকায় লাভ হয় 5 টাকা, অতএব 1 টাকায় লাভ হয়, তোমরা এটা জানো, 1 টাকা লাভ হবে অবশ্যই 5/100 টাকা। তাহলে এখানে টাকা কয়টা দেখো, তুমি কয় টাকা আম কিনেছো, আম কেনা হয়েছে 400 টাকা, তাহলে 400 টাকায় লাভ হবে। এখন কিন্তু গুণ হয়ে যাবে, তোমরা এটা জানো, কাটাকাটি করে দাও, 2 শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 4 আর থাকে 5, 4 5 20, তাহলে 20 টাকা লাভ হয়ে গেল আমাদের। এখন তোমাকে সত্য দিয়েছে, যদি আমটা কম দামে, ওই এক ঝুড়ি আম 5% কম দামে কিনতে পারতা, তাহলে লাভের পরিমাণ তোমার কিন্তু আরো বাড়তো। কারণ 400 টাকা কিনেই তুমি লাভ করছো 20 টাকা, আরো 5% কমে কিনতে বলতেছে, তাহলে এই কম কিনতে গেলে আরো কিছু লাভ কিন্তু হবে অবশ্যই, সেই লাভটাকে যোগ দেবো। দেখো আমি মানে 100 টাকা কমে গেল 5 টাকা, অতএব 1 টাকায় কমে গেল কয় টাকা, 5/100 টাকা। দেখো 400 টাকায় কয় টাকা কমে যাবে, কাটাকাটি করলে কিন্তু মানটা আমারও 20 পেলাম, 20 টাকা পেলাম। আচ্ছা এই 20 টাকা কমে গেল, কোথায় থেকে কমে গেল, মূল দাম থেকে। মূল দাম কত ছিল 400, এই 400 থেকে কিন্তু 20 টাকা কমে গেল। আর মূল দাম 400 হলে দেখো এখানে 20 টাকা লাভ করেছি আমরা, আর এখানে যদি 400 টাকা, এই 20 টাকা আরো কমে যায়, তাহলে কিনতে যদি তোমার 20 টাকা কম লাগে, তাহলে এই লাভটা কিন্তু 20 টাকা তোমার হবে। তাহলে এখানে ক্রয় মূল্যটা কি হবে বলো তো, 380 টাকা হবে। তাহলে 380 টাকা ক্রয় মূল্য হলে সেই জিনিস আমরা বিক্রি করলাম 420 টাকা, তাই নাকি? তাহলে লাভের পরিমাণ কিন্তু 40 টাকা হয়ে যাবে। এই যে এই কমটা তোমার লাভের মধ্যে যাবে, আর এই যে লাভ করেছো তুমি 20 টাকা, তাহলে এই লাভ আর এই কম, তোমার মূলধনের যে কম টাকা লাগতো, এটা কিন্তু লাভের পরে চলে যাবে। তাহলে এই দুইটা বিট যোগ করে দিলে কি হয় দেখো, 20 যোগ 20 সমান 40 টাকা। এইটুকু লাইনটা তোমাদের অঙ্কের মধ্যে এক্সট্রা দিয়েছে, বলছে যদি কম হতো, তুমি কম দামে কিনতে পারতা, তাহলে অবশ্যই লাভের পরিমাণটা বাড়তো। তাহলে ওই যে কম দামে কিনতে পারতো 5%, তাহলে 20 টাকা কম লাগতো, তাহলে ওই সময় 20 টাকা কম লাগলো, ওই 20 টাকা কিন্তু লাভের মধ্যে ঢুকে যাবে। তাহলে লাভ করছি 20 টাকা, আর ক্রয় মূল্য থেকে 20 টাকা কম লাগলো, ওই লাভটা 20 টাকা ঢুকে যাবে, তাহলে 20 বেশে 40 টাকা লাভ হতো। তাহলে অবশ্যই 40 কোন অপশন আছে দেখো, অপশন ঘ নম্বর সঠিক। যদি 6x - y, 13 সমান 1, 3x + 2y হয়, তাহলে x, y অর্থাৎ ভূসার কোটির মান নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু অনেকে না বুঝে অঙ্কটা করে, যে এটার মান এটা হলো, এটার মান এটা হলো, কেন এটা হলো আমি তোমাদের দেখে দিই। দেখো তোমরা এখন খেয়াল করো, যে আমি এটা দেখানোর জন্য দেখো এপাশে আমি লিখলাম, এইটা সমান কি দেওয়া আছে দেখো তো, 6x - y সমান আমরা কি লিখবো বলো তো, সমান কি 13 লিখবো? না 13 লিখবো না, লিখবো 1। কেন হলো আমি বুঝাতে দাঁড়াও। এবং আরেকটা সমীকরণ দাও, কি দেওয়া আছে যে 3x + 2y = এখন কত লিখবো বলো তো, এখন কি 1 লিখবো না, এই যে 13 লিখবো। এটা কেন হয়, এটা অনেকেই জানে না বা বোঝে না।
না জেনে কিন্তু এটা অঙ্কটা করে, অঙ্ক হয়ে যাবে সমস্যা নেই, কিন্তু এটা কেন হয় বেসিকটা আছে শেখো। দেখো জেনুইনটা শেখো, যে এখানে এক্স কমা ওয়াই ইকুয়াল এখানে 5,6। আচ্ছা তোমরা বলো তো এক্স কে কি বলা হয় ভুজ, ওয়াই কে বলা হয় কোটি, মানে প্রথম ঘর দ্বিতীয় ঘর ভুজ আর কোটি। এখানে এক্স এর মান কি বলতো, এখানে যদি বলি এক্স এর মান কি, এখানে প্রথম অংশে কি আছে দেখো তো এক্স আছে, এখানে প্রথম অংশে এক্স, এখানে প্রথম অংশে এক্স, এখানে দ্বিতীয় অংশ ওয়াই, এখানে দ্বিতীয় অংশ ওয়াই, যেটাকে বলা হয় ভুজ কোটি। তাহলে এখানে ভুজ কোটি, দেখো আমি প্রথমে ভুজ থাকবে, তারপর পরে কি থাকবে বলতো, পরে থাকবে কোটি। তাহলে এখানে ভুজ হচ্ছে এক্স, এই ব্র্যাকেটের ঘর থেকে এখান থেকে তুমি ভুজ নাও, ভুজ কি আছে 5 আছে, এখানে কোটি কি দেখো তো কোটি হচ্ছে ওয়াই, এখান থেকে কোটি নাও, কোটি কি আছে 6, বুঝবা কেন দ্বিতীয় ঘর কোটি, প্রথম ঘর ভুজে দ্বিতীয় ঘর কোটি। তাহলে প্রথমে আছে এক্স, তাহলে এই পরের ঘরে যে আমরা কিন্তু এক্স এর মান প্রথম ঘর থেকে নিব। তাহলে দেখো এখানে এক্স মান গ্রহণ করলো 5, ওয়াই মান গ্রহণ করলো 6, এই অনুযায়ী দেখো এখানে ভুজ, এই পুরোটাই ভুজ, এই পার ঘর থেকে ভুজ নেব আমরা, ভুজ কি থাকে প্রথমে থাকে এই যে 1, তাহলে দেখো এটা সমান 1 লিখেছি, তাহলে এটা হচ্ছে 13 হচ্ছে কোটির মান। তাহলে এরপরে কোটির মান কত আছে 3x প্লাস 2y আছে, তাই এখানে দেখো 3x প্লাস 2y ইকুয়াল 13 লিখছি, কেন কোটিগুলা কোটির সাথে লিখবো, ভুজগুলা ভুজের সাথে লিখবো। এটা কিন্তু ওই যে একাডেমিক পড়াশোনা যে 9 10 অঙ্কে থাকে তোমরা অবশ্যই জানো যে ভুজ কোটি, জানলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে এটা কেন হলো, অনেকে এটা না জেনে এটা করে দেয়। আচ্ছা এটা করার পর এখন দেখো তুমি এখান থেকে এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে, তুমি সমীকরণ দিয়েও বের করতে পারবা, সমীকরণ না দিয়ে অপশন চেক দিয়ে বের করতে পারবা, আমি অপশন চেক দিয়ে বের করে দেবো। আচ্ছা এখানে আমি নিলাম দেখো 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1। আচ্ছা আসো তো তুমি এখানে অপশন ক নম্বরে যাও, ক নম্বরে এটা এক্স এর মান এটা ওয়াই এর মান, এটা আমি লিখে দিতে হবে এক্স এর মান এটা হচ্ছে ওয়াই এর মান, আমি এক্স এর মান এক্স এর জায়গায় বসাবো, ওয়াই এর মান ওয়াই এর জায়গায় বসাবো, বসে 1 হয় কিনা, যদি হয়ে যায় তাহলে অপশন ওটাই ঠিক। আচ্ছা এক্স এর মান আছে 2, তাহলে এই 2 6 সাথে গুণ করলে কি বলতো 12 হয়ে যাবে, মাইনাস ওয়াই এর মান আছে 3, এখন এটা বিয়োগ করি, তো বিয়োগ করলে কি 1 হয়, হবে না, অপশন ক নম্বর ভুল। এখন আসো অপশন খ নম্বর চেক দেবো আমরা, খ নম্বর চেক দেওয়ার জন্য অপশন খ নম্বর এক্স এর মান কি আছে, এক্স এর মান 3 আছে, এক্স এর জায়গায় যদি বসাই আমরা তাহলে কি হয় বলতো 3 আর 6 গুণ হবে 3 6 18, মাইনাস ওয়াই এর মান কি আছে বলতো, ওয়াই এর মান আছে 2, তাহলে 2 যদি আমরা বসাই দিই এখানে তাহলে আসলে বিয়োগ করলে কি 1 হবে, 1 হবে না, সুতরাং অপশন খ নম্বরও ভুল। আচ্ছা গ নম্বর অপশনে এক্স এর মান কি আছে দেখো তো 1 আছে, ঠিক এই এক্স এর জায়গায় বসাবো। আচ্ছা 1 আর 6 গুণ করলে কিন্তু 6 হবে, মাইনাস ওয়াই এর মান আছে 5। আচ্ছা এটা যদি বিয়োগ করি একদম 1 এসে যাবে, দেখো মিলে গেছে কিন্তু অপশন, এক্স এর মান আমি নিলাম 1, এখানে এক্স এর মান এটা হচ্ছে ওয়াই এর মান, এই দুইটা মান আমরা সমীকরণে স্থাপন করার পর দেখো এখানে 1টা কিন্তু মিলেছে, বিয়োগ করে দেখো, বিয়োগ করলে কিন্তু 1 হবে, এই পাশে 1 আছে, দুই পাশে যখন মিলে যাবে তখন বুঝবা যে এক্স আর ওয়াই এর মান এখানে কিন্তু সঠিক আছে। আর তুমি যদি এই ঘরটা চেক দাও এখানে কিন্তু 5,1 আছে, তুমি দিতে পারবা, দেখো আসবে না, আমি তারপর দেখে দিচ্ছি অপশন কিন্তু গ নম্বর সঠিক, তারপর আমি দেখে দিই দেখো আবারও এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। আচ্ছা এখানে এক্স এর মান কি আছে 5, 5 তাহলে কি হবে 5 6 কত বলো তো, 5 6 হয়ে যাবে 30, মাইনাস ওয়াই এর মান 1। আচ্ছা বিয়োগ করলে কোনোদিন 1 হবে, কোনোদিন 1 হবে না, তাই সুতরাং এটাও কিন্তু ভুল। দেখো অপশন চেক দিয়ে অ্যান্সারটা বের করলে কিন্তু অতি সহজে অ্যান্সারটা পাওয়া যায়, সুতরাং তোমরা একটু মেন্টালিটি ভাবে এটা বুঝে নেবা যে এটা মানে বসলে এটা হচ্ছে, তাহলে কিন্তু আরো সহজে উত্তরটা করতে পারবা। ধন্যবাদ সবাইকে। কোন সংখ্যার বর্গমূলের সাথে বিট যোগ করলে যোগফল 5 এর বর্গ হবে, এই অঙ্কটা কিন্তু দেখতে খুব সহজ, ভুল করতেও কিন্তু খুব সহজ, যে অঙ্ক দেখতে সহজ ভুল করতে সহজ, এটা অধিকাংশ স্টুডেন্টের ভুল হয়ে যায়। কি কারণ, তার কারণটা আমি বলতেছি, তাড়াহুড়া করার কারণে, বিষয়টা না বুঝাই উত্তরটা বের করার কারণে। এখানে বলছে কোন সংখ্যার বর্গমূলের সাথে একটা সংখ্যা, সেই সংখ্যার বর্গমূলের সাথে যোগ করতে হবে 20। আচ্ছা 20 যোগ করলে দেখো যোগফল কি হবে 5 এর বর্গ হবে। তাহলে একটা সংখ্যা আমরা কাল্পনিক ধরে ফেলি, দেখো এটা দুইভাবে শিখাচ্ছি আমি, ধরি সংখ্যাটি ধরলাম এক্স। আচ্ছা এই সংখ্যার বর্গমূল করতে হবে, বর্গমূল মানে আমরা জানি কি বলতো, এই দেখো এর রুট ওভার বর্গমূল, বর্গ মানে কিন্তু এটা এরকম, যদি বর্গ করো তাহলে কিন্তু এটা স্কোয়ার হয়ে যাবে, বর্গমূল রুট ওভার মানে মূল, রুট মানে মূল, বর্গমূল, এই যে বর্গমূল এর সাথে যোগ করব কি বলতো, যোগ করতে হবে 20, দেখো 20 যোগ করে দিলাম, তাহলে যোগফল কি হবে বলতো, এই যে যোগফল করলাম, যোগফল হবে 5 এর বর্গ,
5 বর্গ মানে কি জানো তুমি? অনেকে এটা 5 লিখে বর্গ দিবে না, হবে না। 5 বর্গ মানে যে কোনো কিছুর বর্গ হলে 2 বর্গ, 5 বর্গ, 10 বর্গ, এরভাবে তুমি কি লেখো দেখো। 10 বর্গ মানে কি এরকম 100, 2 বর্গ মানে কি 4, এরকম হয় না 4। সুতরাং ওই সংখ্যা লেখা তার উপর বর্গ দেবা, মূল দেবা না। অনেকে এটা মূল দিয়ে ফেলে, যে কারণে ভুল হবে। কারণ বলছে বর্গ বলছে, আর এখানে বলছে সংখ্যার বর্গমূলের সাথে। দেখো সংখ্যাটা বর্গমূল করে নিয়েছি আমি, আর তারপরে বলছে 5 বর্গ হবে। 5 লেখা তার উপর বর্গ দিছে, বর্গ মানে স্কোয়ার দেওয়া লাগে। তো এইটা তুমি ক্যালকুলেশন করলে কিন্তু তুমি সঠিক অ্যান্সারটা পেয়ে যাবা। আচ্ছা এখানে √x3 সমান, আচ্ছা গুণ করে দাও, 5 5 কত হয়, 5 5 25। আর এই 20টা তুমি পক্ষান্তর করে স্থানান্তর পার করলে -20 হয়ে যাবে। এখন কি হয় দেখো তো, √x = 25 থেকে 20 বাদ দিলে 5। এখন তোমার এই সংখ্যাটা নির্ণয় করতে হবে। এই সংখ্যার উপর কি আছে, বর্গ মূল আছে, রুট ওভার আছে। এই রুট ওভার তোলার জন্য উভয় পক্ষকে বর্গ করে দেবা। উভয় পক্ষকে যদি বর্গ করে দাও এরকম হবে, এরকম হবে। তুমি লিখতে পারবে এখানে উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা এখন দেখো এই বর্গ উঠে গেলে, এই পাওয়ার উঠে গেলে, এই ভেতরকার যে রুট এটা উঠে যাবে। তাহলে থাকলো কি x = এখন দেখো এটা কিন্তু 5 উপর পাওয়ার আছে 2, 5 5 25। দেখো অ্যান্সারটা কিন্তু 25। এখানে অপশন হচ্ছে ঘ নম্বর সঠিক 25। এরা অনেকই স্টুডেন্ট অ্যান্সারটা দিয়ে আসে 20 দিয়ে আসে, অন্য কিছু দিয়ে আসে, তখন এটা ভুল হয়ে যাবে। কারণ তোমাকে বলছে বর্গ আর বর্গমূল, এই বিষয়টা কিন্তু এক নয়। তাই এটা আমি ক্লিয়ার করে তোমাদের বুঝে দিলাম। একটি সামান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং সপ্তম পদ 60 হলে 12তম পদ কত? আমরা জানি সামান্তর ধারাটা কিন্তু ডিফারেন্স একইভাবে চলে, এটাকে সামান্তর ধারা বলা হয়। আর গুণাত্মক ধারার ডিফারেন্স কিন্তু ডবল বৃদ্ধি পাবে গুণ আকারে। আর এমনি সিরিজ যেগুলা, এগুলা কিন্তু ধারার যে ডিফারেন্স এটা কিন্তু মিল থাকবে না, অন্তরটা মিল থাকবে না। তো সুতরাং সামান্তর ধারা, আমরা জানি সামান্তর ধারা একটা সূত্র আছে। দেখো সাধারণ অন্তর লিখে নিলাম, কত আছে 9। সাধারণ অন্তর আমরা ডি দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 9। আচ্ছা প্রথম পদ এ, তাই না? এর মান আমাদের দেওয়া নাই, ধরবো না। এখন আসো তাহলে আমরা যে প্রথম পদের সূত্র লিখে দেব। বলো প্রথম পদ মানে nতম পদ, 8তম পদ, যে পদটা লিখবা সেই পদের সূত্র রয়েছে। প্রথম পদ আমরা সূত্র লিখবো না, কি কারণে বলতেছি, কারণ সব পদ দেওয়া আছে কয়টা, সপ্তম পদ দেওয়া আছে, সপ্তম পদের মানও দেওয়া আছে, আর বের করতে হবে 12তম পদ। তাহলে আমরা দেখো লিখতে পারি অতএব সপ্তম পদ। আচ্ছা সপ্তম পদ কত হয় তোমরা জানো না, দেখো সূত্র লেখা দিই nতম পদ, nতম পদ, এই সূত্রটা কি a + n-1 গুণন d। তাহলে এখানে nতমের জায়গায় কি হচ্ছে, সপ্তম পদ। তাহলে n এর মান, n এর জায়গায় কিন্তু 7 বসবে, আর n বসবে না। এখানে দেখো সপ্তম পদ, n এর জায়গায় 7 বসবে, তারপরে -1 বা এটা 1। আর এখানে দেখো এই ডির মান আমরা বসিয়ে দেবো। ডির মানে যেখানে ডি আছে না, ডির মান আমরা বসিয়ে দেবো 9, সাধারণ অন্তর। এখানে আমরা একবারে মানটা বসে দিলাম, দিয়ে সমান কত, দেখো সপ্তম পদের মান তোমার দেওয়া আছে এখানে 60। সুতরাং আমরা 60 ইকুয়াল দিয়ে লিখবো একবারে। এখন আমরা কি করবো দেখো, এটা ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা তুমি পেয়ে যাবা a যোগ, আচ্ছা এখন দেখো তো এই 7 থেকে 1 বাদ দিলে কত হবে, 1 বাদ দিলে হবে 6। 6 দ্বারা 9 সাথে গুণ করলে কত হবে বলো তো, 6 9 54 ইকুয়াল, দেখো এখানে কি থাকবে 60। কি করবো, এটা আমরা পার করে দেবো। তাহলে 60 - 54 বিয়োগ করলে কত হয় দেখো তো, a ইকুয়াল 6। এর মান 6 পেলাম। এ কিন্তু আমাদের প্রথম পদ, এটা কিন্তু এ বলতে এটা বোঝানো হচ্ছে যে প্রথম পদ। এখন আমরা দেখো বের করতে হবে কার মান, বের করতে হবে 12তম পদের মান। এখন লেখো অতএব 12তম পদ। ওই রকম করে 12তম পদ সূত্র কিন্তু এইটাই হবে। দেখো a + n এর জায়গায় কিন্তু 12 বসবে, আর 12 n হবে না, কারণ 12তম পদের মান বের করছি আমরা। -1 গুণন ডির জায়গায় বসবে 9। এখন এর যে মান এটা আমরা প্রথমে বের করছি কত, 6, তাই এখানে 6 বসে দেবো, গুণ যোগ। আচ্ছা 12 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হয় বলো তো, 12 থেকে 1 বাদ দিলে 11। ওই 11 দ্বারা 9 সাথে গুণ করলে 99। আচ্ছা এই 99 এর সাথে আমরা 6 যোগ করে দেবো, 6 যোগ করলে 105। 105 পেলাম। এই 12তম পদের মান কিন্তু 105। দেখো অপশনে 105 কোথায় আছে, গ নম্বরে আছে। এখন তোমাদের প্রশ্ন, যদি এই সূত্র মনে না থাকে তাহলে আরেকটা কৌশলে অ্যান্সার করা যায়। এখানে বলা হচ্ছে যে
সাধারণ অন্তর মানে ওই যে বিয়োগফল 9। আচ্ছা সপ্তম পদের মান দেওয়া আছে কত? সপ্তম পদের মান দেওয়া আছে 60। তাহলে এই দেখো আমি লিখে দিলাম সপ্তম পদ কত? সপ্তম পদ 60। আচ্ছা বিয়োগফল 9 মানে ওই 9 কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 9 যোগ করলে কত হবে দেখো, তার পরের পদটা তার অন্তর এটা আছে দেখো অষ্টম পদ। আচ্ছা এই 60 এর সাথে তুমি 9 যোগ করো তো তাহলে কি হয় দেখো তো, যে 9 থাকবে 9 যোগ করে দাও, তাহলে অষ্টম পদ পেয়ে যাবা। তাহলে অষ্টম পদ কত হবে দেখো, এইটা হওয়ার পর দেখো পরে নবম পদ কত হবে, তাই নাকি? এটা তুমি কিন্তু এভাবে আবার ওই 9 যোগ দেবা। আচ্ছা তাহলে নবম পদ দেখো, এই 9টা যদি যোগ দিই তাহলে কি এরকম হয়ে যাবে কিন্তু। আচ্ছা আবার এর সাথে 9 যোগ দেবা, 9 যোগ দিতে পাবো কত? 10তম পদ পেয়ে যাও তোমরা। এই 9 যদি যোগ দিই তাহলে কত হবে দেখো তো, এইটা পেয়ে যাবা। আচ্ছা এর সাথে 11তম পদ কেমনি পাবা? 11তম পদ তুমি এর সাথে আবার 9 যোগ দেবা, যে অন্তর্ফল খালি বারবার যোগ দেবা। আচ্ছা এটা যোগ দিলে কত হয় দেখো তো। আচ্ছা এটা কত পালো? 11তম পদ। এর সাথে 12তম পদ বের করতে কি করবা? এর সাথে আবার ওই বিয়োগফল অন্তরটা যোগ দেবা। এই দেখো যোগ দিলাম 9, এটা 9 যোগ দিলে কিন্তু হবে কত বলো তো? 105। এইটা কিন্তু তোমরা এই ধারা অনুযায়ী বের করতে পারবা, কোনো সমস্যা নেই। এটা কিন্তু সহজ লাগলো, অতি সহজ, কোনো সূত্র ছাড়াই। সুতরাং তোমরা যেই ধারাটা পছন্দ হয়, যে নিয়মটা, সেই নিয়মটা তোমরা বেছে নেবে।